হ্যালো। আমি অ্যাডভোকেট ঈসা বলছি। আপনি নাসির সাহেব বলছেন? হ্যাঁ, বলছিলাম। আপনার নামে একটা ধর্ষণ মামলা হয়েছে। আমি বাদীপক্ষের উকিল। আমি তো এমন কিছুই করিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আপনি কাল আমার অফিসে আসেন, আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবেন ঠিকই, কেন না বোঝার তো কিছু নাই। বুঝবেন। সবই টের পাবেন রিমান্ডে গেলে। কি বলছেন আপনি? আমি কেন রিমান্ডে যাব? কি করছেন না করছেন এই যে দেখেন, পারভিনের রিপোর্ট, পারভিনের ধর্ষণ মেডিকেল রিপোর্ট। কে পারবে? একে তো আমি চিনিই না। এই ছবিটা চেনেন? হ্যাঁ, এ তো পারবেন না। এর নাম ফারিয়া, কিন্তু এর সাথে এই মামলার কি সম্পর্ক? এই হচ্ছে পারভিন, যাকে আপনার জোর করে ধর্ষণ করছেন। বুঝতে পারছি। আসলে বলেন তো, আপনারা কি চান? এই তো আসল কথায় আসছেন এবার। আসল কথাটা তুমি বলো। 20 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমার দরকার টাকা, সেটা আপনি জানেন, আমি এত কিছু জানি না। আচ্ছা, আমাকে কিছুদিন সময় দিতে হবে। না না, সময় দেওয়া যাবে না। কালকে আপনি ক্যাশ টাকা নিয়ে আসবেন। আগামীকালকের মধ্যে যদি টাকা না আনেন, আপনার মহল্লায় যায় পুলিশ দিয়ে আপনাকে ধরে আনবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। দ্রুত করবেন, সময় নেই কিন্তু। হুট করেই এক ফোন কল, মুহূর্তের মধ্যে স্বাভাবিক জীবনের ছন্দপতন, মাথার উপর ধর্ষণের মতো অপরাধের অভিযোগ। দুশ্চিন্তা পরিবার, সমাজ আর ব্যবসায়িক সম্মান ক্ষুণ্ণের। তবে মিলতে পারে সব থেকে মুক্তি, দিতে হবে 20 লক্ষ টাকা। কিন্তু সেটা কেন? দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। আজ আমরা দেখব কি করে উন্মোচিত হয় এই রহস্য, আর শেষমেশ কী বা বেরিয়ে আসে। আদৌ কি ধর্ষণ করেছিলেন নাসির, নাকি বড় কোনো চক্রান্তের শিকার? স্যার, এক ভদ্রলোক এসছে, বললো কবির স্যার নাকি পাঠাইছে। ওকে, ঠিক আছে, পাঠিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কবির স্যার ফোন দিয়ে বলেছে আপনার কথা। বলুন তো আপনার ঘটনাটা কি? আমি অফিসে কাজ করছিলাম, আমার নাম্বারে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে একজন আইনজীবী অফিস থেকে। তিনি আমাকে পারভিন নামে একজন মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন এবং এই মামলাটি মিউচুয়াল করার জন্য আমার কাছ থেকে 20 লাখ টাকা দাবি করেছেন। ওই মহিলা কি আপনার পূর্ব পরিচিত? জি, চিনতাম, তবে ফারিয়া নামে। আপনার সাথে কি ওই মহিলার কোনো সম্পর্ক ছিল? সেরকম কোনো সম্পর্ক ছিল না, তবে মাঝে মধ্যে ওনার সাথে কথা হতো। এটা কি প্রেম বিষয়ক? না স্যার, আমাদের সম্পর্ক শুধু কথা পর্যন্ত ছিল। আপনার সাথে কিভাবে পরিচয় হয়েছিল? গত বছর যখন আমি কানাডা থেকে দেশে ফিরি, আমার মোবাইল সিমটা অন করতে আমি একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এবং মেসেজ পাই।
হ্যালো। ভাইয়া কেমন আছেন? আপনি তো মনে হয় বিরক্ত করলাম। না না না, ঠিক আছে। কে বলছিলেন? জি আমি ফারিয়া। আপনার সাথে কি আমার আগে কখনো কথা হয়েছে? জি না, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আসলে আপনার একটা ফেভার চাচ্ছিলাম। আচ্ছা, কি ধরনের হেল্প করতে পারি আপনাকে? ভাই আমি পথ শিশুদের জন্য একটা স্কুল খুলেছিলাম, যদিও তেমন রান করতে পারিনি, তবে তাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রেখেছি যেন তাদের মানবিক বিকাশে কোনো বাধা না সৃষ্টি হয়, যদিও ছোট পরিসরে আর কি। সেটা তো খুবই ভালো কথা। তবে ভাইয়া আমি এটা একা একাই শুরু করেছিলাম। আমাদের 3 জন ভলান্টিয়ার টিচার আছে। আমার জমানো কিছু টাকা আর স্যালারির টাকা দিয়েই চালাচ্ছিলাম। কিন্তু ভাইয়া এটা যদি পরিসরে বাড়তে থাকে তাহলে অর্থনৈতিক দিকটা আমার পক্ষে সামলানো খুব কঠিন হয়ে পড়বে, তাই আপনার সাহায্য প্রার্থনা করছিলাম আর কি। আচ্ছা, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? আপনি যদি তাদের জন্য কিছু একটা করেন তাহলে কৃতজ্ঞ থাকবো। ওকে, তাহলে আপনি একদিন আমার অফিসে আসেন। ওকে ভাইয়া, আমি তাহলে কবে আসতে পারি আর আপনি কবে ফ্রি থাকবেন? আপনি কালকে লাঞ্চের পর আসতে পারেন, তখন আমি মোটামুটি ফ্রি থাকবো। ওকে ভাইয়া, তাহলে কাল লাঞ্চের পর আসছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আমি ফারিয়া, বুঝতে পারি? জি জি, আসুন। জি আপনার সাথে কাল কথা হয়েছিল আমার। তো কি খাবেন বলেন? না না কিছু খাবো না, আমি লাঞ্চ করে এসেছি, অন্য আরেকদিন না হয় খাওয়া যাবে। আপনার এই উদ্যোগের কথা শুনে না আমার খুবই ভালো লেগেছে। আপনি বলুন, আপনি স্কুলের কথা বলুন। কালকে আপনাকে এত কথা বললাম কিন্তু আমার স্কুলের নামটাই আমি বলতে ভুলে গিয়েছি। না না, কোনো সমস্যা নেই। আমার স্কুলের নাম স্বপ্ন দেখি। এটা শুরু করেছি বছর 2 আগে। এটা মূলত করেছি পথশিশুদের জন্য কিছু করতে চাওয়া থেকে, কোনো ধরনের লাভ বা এক্সপোজার পাওয়ার জন্য না। বাহ, খুবই ভালো। আপনার স্কুলে এখন কতজন বাচ্চা আছে? এখন আপাতত 35 জন আছে, সামনের মাসে আরো 10 জন অ্যাডমিট করাবো। আপনি আসুন না একদিন আমাদের স্কুলে, দেখাও হলো, বাচ্চাদের সাথে কিছু টাইম স্পেন্ড করলেন। এই সময়টা হয়তো পাবো না, কিন্তু আপনার উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। আপনার উদ্যোগের সাথে থাকতে পারলে আমার অনেকখানি ভালো লাগবে। তো বলেন, কত টাকা কন্ট্রিবিউট করলে আপনার স্কুলের জন্য উপকার হয়? হ্যাঁ টাকাটা প্রয়োজন আছে মানছি, কিন্তু আমি আসলে আপনাকে স্বপ্ন দেখির পার্টনার হিসেবে চাচ্ছি। আসলে আমি ব্যবসা নিয়ে এতই বিজি থাকি যে আমার পক্ষে অন্য কিছুর সাথে সম্পৃক্ত হওয়া সম্ভব না। ভাইয়া আপনাকে ওইভাবে সম্পৃক্ত থাকতে হবে না, আমিই করব। আপনি ভালো মন্দ পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ওকে, সেটাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আমার নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন? আপনার একজন শুভাকাঙ্ক্ষী, সেই আমাকে আপনার নাম্বার দিয়েছে। না না না, আসলে উনি অনেকটাই বাড়িয়ে বলেছেন। কি বলেছে বলবেন কি? ভাইয়া আসলে সরি, ও আসলে আমাকে নামটা বলতে মানা করেছে। আপাতত না হয় রহস্যই থাকুক, পরে জেনে যাবেন। ওকে ওকে, যেহেতু আপনি টাকা অঙ্কটা বলছেন না, আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দেন, দেখি আপনার জন্য কত দূর কি করতে পারে। ভাইয়া শুধু টাকা নয়, আপনি কিন্তু আপনার মহামূল্যবান পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। আপনার সাথে সেলফি তুলতে পারি? শিওর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখা হচ্ছে। তারপর আমি ওনাকে বেশ কয়েকবার টাকা পাঠাই, কত টাকার মতো? 7 থেকে 8 লাখ টাকার মতন। ব্যাংক অ্যাকাউন্টে? আমি চেয়েছিলাম ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে, কিন্তু উনি বললো যে না, ট্যাক্সের ঝামেলা আছে, যার জন্য আমি ক্যাশে দিয়েছি। এতগুলো টাকা দিলেন, কোনো এভিডেন্স রাখেননি?
জি না স্যার। ওনার সাথে কাজ ছাড়া কি ব্যক্তিগতভাবে দেখা করতেন? জি স্যার, বেশ কয়েকবার দেখা করেছি। ওকে, আপনার সাথে কি ফারিয়া বা পারভিনের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল? মানে আমি বলতে চাচ্ছি প্রেম বা এরকম কোনো কিছু? না স্যার, আমি তো তাকে জাস্ট হেল্প করেছি পথ শিশুদের জন্য, আর একসময় আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। নাসির সাহেব, আপনি একটু ঝেড়ে কাশেন, না হলে আপনার এই সমস্যাটা আমাদের বুঝতে অনেক কষ্ট হবে। আর এখন আপনি ইচ্ছা করলে কোনো কিছু লুকাতে পারবেন না। ফারিয়া খুবই প্রেজেন্টেবল ছিল। পথ শিশুদের বাইরেও সে একটু একটু করে তার ফ্যামিলির কথা আমার সাথে শেয়ার করতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখানে থ্যাংক ইউ দেওয়ার কী হলো? আর তাছাড়া এইসব পথ শিশুদের পাশে দাঁড়ানো তো আমাদের একটা কর্তব্য নাকি? হ্যাঁ, আর আমার না একদম ফর্মালিটিস ভালো লাগে না। ওকে, কিন্তু আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না। জানি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। আমি জানতে চাচ্ছিলাম আপনার ব্যক্তিগত জীবনের কথা। আমার ব্যবসার বাইরে ব্যক্তিগত জীবন বলতে তেমন একটা কিছু নেই। আমার স্ত্রী সন্তান সবাই কানাডা থাকে, আমি তো দেশেই থাকি। আর সময় সুযোগ পেলে আমি যাই ওখানে, আমার যতদিন ভালো লাগে আমি থাকি। আমার কথা বাদ দেন, আপনার সম্পর্কে বলেন, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে বলেন। আসলে আমিও খুবই সিম্পল, অফিস আর পথ শিশু। আপনার পরিবার, হাজবেন্ড, ছেলে মেয়ে? নেই। বিয়ের 1 বছরের মধ্যেই আমাদের ডিভোর্স হয়, সেও প্রায় 3 বছর হতে চলল। তারপরে আর বিয়ে করেননি? আসলে আমি বিয়ে করতে চাইনি। তাছাড়া যেমন আছে খুব ভালোই আছে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি। শিওর। আচ্ছা, আমি কি জানতে পারি কী কারণে আপনাদের ডিভোর্স হয়েছে? ওর আরও মেয়েদের সাথে সম্পর্ক ছিল, আর আমার সাথে দুর্ব্যবহার করতো। আরে না না, ইটস ওকে। আপনি না বললেন যে ফর্মালিটিস আপনার একদমই পছন্দ না? আচ্ছা, আমরা কি তুমি তুমিতে আসতে পারি না? আপনিও তো আমাকে আপনা আপনি করে বলছেন। পুরো বিষয়টি পুলিশের কাছে অন্যরকম এক ধোঁয়াশার খপ্পরে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ নাসিরের দিক থেকে, অন্য দিক থেকে ধর্ষণের যে অভিযোগ সেটি এখনও পর্যন্ত মামলা আকারে আসেনি। নাসিরের 2 অভিযোগ। প্রথমত, স্কুলের টাকা বলে অর্থ আত্মসাৎ, তারপর ধর্ষণের অভিযোগের খপ্পরে ফেলে 20 লক্ষ টাকা তার কাছে মুক্তিপণ দাবি। কোথা থেকে আসলে শুরু হতে পারে তদন্ত? ওদিকে নাসির নিজেই কিন্তু বলেছে ফারিয়ার সঙ্গে এক ধরনের সম্পর্ক তার ছিল বা হচ্ছিল। দেখা যাক কি হয় এখন। তার মানে আপনাদের দুইজনের মধ্যে একটা হৃদ্রতা ছিল? বলতে পারেন। ওকে, আইনজীবীর কাছ থেকে ফোন পাওয়ার আগ পর্যন্ত আপনার সাথে কি ফারিয়ার যোগাযোগ ছিল? না স্যার, ওর সাথে আমার ইদানিং একটু সম্পর্ক খারাপ যাচ্ছিল। কেন? এতগুলো টাকা দেওয়ার পরে আমার খটকা লাগে। প্রথম ও আমাকে অনেক বলতো চলো স্কুলটা দেখিয়ে আনি, কিন্তু আমি সময়ের অভাবে আমি যেতে পারতাম না। হঠাৎ একদিন চলো আজ তোমার স্কুলে যাই। আজ তো স্কুল ছুটি। ছুটি? হ্যাঁ, আগের সপ্তাহে ক্লাস নিয়েছি অ্যাডভান্স 2টা, আর এখন রিল্যাক্স। ও আচ্ছা। হ্যাঁ, চলো। এরপরে ওর স্কুলের ব্যাপারে যখন আমি জিজ্ঞাসা করি, ব্যাপারটা পুরোটা এড়িয়ে যায়। ওর বাসার অ্যাড্রেসটা পর্যন্ত আমাকে দেয়নি। আর এরপর থেকে ওর ব্যাপারে আমি খোঁজ নেওয়া শুরু করি। আপনি কি ওর স্কুলের খোঁজ নিয়েছিলেন? আমি ওই ঠিকানায় যেয়ে কোনো স্কুল পাইনি। পরবর্তী তার সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না, ও হয়তো বুঝতে পেরেছিল, যার জন্য ও আমার ফোন রিসিভ করতো না। আর যদিও রিসিভ করতো, ফোনটা কেটে দিত। কিন্তু অনেকদিন পরে ও আমাকে একবার ফোন করেছিল। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কি আমার উপর রাগ করছো? আসলে দেখো, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। তোমার তো বিপদ লেগেই থাকে। তুমি যে স্কুলে অ্যাড্রেস চেঞ্জ করছো, আমাকে কি একবার বলছো? তুমি পথ শিশুর নামে আমার কাছ থেকে টাকা নাও, তোমাকে আমি আর 1 টাকাও দেবো না।
দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি প্লিজ আমার সাথে একটু দেখা করো, আমি সব খুলে বলবো তোমাকে। না, তোর সাথে আমি কেন দেখা করবো? তুমি কি আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ না? কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক মানে? হোয়াটসঅ্যাপ চেক করো, দেখো আমাদের সম্পর্ক আছে কিনা। তুমি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছো? ফাঁসানোর চেষ্টা না নাসির, আমাকেও একজন ফাঁসাইতেছে। বলতেছে টাকা না দিলে সব ফ্ল্যাশ করে দিবে। তাকে তো টাকা দিতে হবে। তুমি প্লিজ আমার সাথে দেখা করো, আমরা দেখা করে কথা বলি প্লিজ। যে কেউ দেখলে বুঝবে যে এগুলো সব এডিট করা ছবি। নাসির, এটা তোমার আমার দুজনেরই মান সম্মানের প্রশ্ন। আমি তোমাকে আর 1 টাকাও দেবো না, যাই হয় হোক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমাকে আর ফোন দিবাই না। ফোন রাখছি। আমি খুব ভয় পেয়ে যাই, আর ওই ঘটনার ঠিক 1-1.5 সপ্তাহ পরে ওই কলটি আসে। ঠিক আছে, কবির স্যার আমাকে ফোন দিয়ে বাকিটা বলেছে। স্যার, আমি এখন কি করতে পারি বুঝতে তো পারছেন। আপনি একটা কাজ করেন, আপনি একটা জিডি করে যান, আর লাস্টে আপনার যে নাম্বারগুলোর সাথে যোগাযোগ হতো নাম্বারগুলো দিয়ে যান। ঠিক আছে স্যার। হ্যালো ফারিয়া, হ্যাঁ বলো। আমি তো তোমাকে ধর্ষণ করিনি। আমার বউ, বাচ্চা, ছেলে মেয়ে সবই আছে। তুমি কি বুঝতে পারছো আমার অবস্থাটা? তোমাকে আগেই বলছিলাম, এখন অবস্থা বোঝার সময় নেই। কিন্তু 20 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? শোনো, তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো, তোমার কি টাকার অভাব নাকি? টাকা না দিলে জেলের খানি টানো। শোনো, রাগ করো না, প্লিজ। আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তুমি কেসটা মিটিয়ে দাও। নগদ ছেলে নগদ, আর ঠিক আছে ঠিক। আমি নগদে বিশ্বাসী। কাল বিকাল 4টার পর টাকা নিয়ে দেখা করো আমার সাথে। ওকে। স্যার, এটা হলো কল লিস্ট। গুড। এর মধ্যে কি এমন কিছু পাওয়া গেছে যেটা আমাদের কাজে লাগবে? জি স্যার, একটা নাম্বার পাওয়া গেছে যেটা কন্টিনিউ শেফালি ও পারভিনের সাথে যোগাযোগ হয়। তার ডিটেলস বের করো। স্যার, সেটাও বের করা হয়েছে, নিচে দেখেন স্যার। ওর নাম হলো বাবু, ও একটা ট্রাভেলসে চাকরি করে। তাহলে তো বাবুকে ধরতে হবে। থ্যাংক ইউ স্যার। পুলিশের তদন্তে এখন নতুন 2টি নাম, বাবু আর রুবেল। কি সম্পর্ক থাকতে পারে তাদের সঙ্গে, যারা ধর্ষণের মতো বড় একটি অপরাধের অভিযোগ তুলল, যার মেডিকেল রিপোর্ট পর্যন্ত রয়েছে, কিন্তু বিচার চেয়ে কোনো মামলা করলো না, পুলিশের কাছেও আসলো না। ওদিকে ভুক্তভোগী হিসেবে যিনি এখনও পর্যন্ত পুলিশের সামনে, নাসির, তিনিও তার 2 অভিযোগের ঠিকঠাক কোনো প্রমাণ পুলিশের সামনে হাজির করতে পারেননি। পুলিশ ইন্টারোগেশনে এখন বাবু, দেখা যাক তার জবানবন্দিতে কি বেরিয়ে আসে। শেফালি আর পারভিন কোথায় আছে বল। স্যার, এই নামের কাউরে আমি চিনি না স্যার। ঠিক আছে, চিনতে হবে না। তার আগে তোর একটু ভালো করে আদর যত্ন করে নিই, সেই সাথে 2টা ধর্ষণের মামলার পেন্ডিং কেস তোর ফাঁসাই দিই। বলছি স্যার। না, কইতে হবে না, তার আগে ভালো করে আদর যত্নটা করে নিই, কি বলিস? স্যার, শেফালি আর পারভিন স্যার 2 বোন। আমি স্যার শুধু শেফালিকে চিনি স্যার। ও আচ্ছা, তুই তো ট্রাভেল এজেন্সিতে চাকরি করিস। জি স্যার। তো ওদেরকে চিনিস কিভাবে, আর কতদিন হলো চিনিস? স্যার, চিনি স্যার 3 বছর যাবত স্যার। আমরা একসাথেই কাজ করি। ওই আমি ট্রাভেল এজেন্সিতে কাজ করি তো। আচ্ছা। তো ওখানে হলে বিভিন্ন বড় লোকরা স্যার দেশের বাইরে যায়। তো আমি ওখান থেকে ব্যাংক স্টেটমেন্ট আর হলো ফোন নাম্বারটা দেয় আর কি ওদেরকে। তো আমার প্রতিটার জন্য 5,000 টাকা করে দেয় স্যার। তো তোদের সাথে আর কে কে আছে? বিশ্বাস করেন স্যার, আমি আর কিছু জানি না স্যার। শেফালি আর পারভিনের এই 2টো নাম্বার ছাড়া আর কোনো নাম্বার আছে তোর কাছে? থাকলে দে। স্যার, এই 2টা স্যার একটা নাম্বার আছে,
কিন্তু এটা বন্ধ না খোলা স্যার জানি না। সেটা দেখতেছি, তুই নাম্বারটা বল। 01 জীবন ওকে, ঠিক আছে। পারভিন ফারিয়ার কি কোনো খবর আছে? এখন অবধি নেই স্যার, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। খুব দ্রুত করতে হবে। আর লাস্ট যে নাম্বারটা পাওয়া গেছে সেটার কি অবস্থা? স্যার ওই নাম্বারটা শেফালির। তাহলে কল লিস্ট বের করো। সেটাও করা হয়েছে স্যার, দেখেন ঈশা, রুবেল, বাবু ও পারভিন। বাবু তো আমাদের হাতে। জি স্যার। স্যার রুবেল নামের একজন আছে, সে কন্টিনিউ ওদের সাথে কথা বলে, আর সে একটি মুঠোফোন কোম্পানিতে চাকরি করে। তুমি একটা কাজ করো, স্যার পারভিন ও শেফালিকে ট্র্যাক করো আর রুবেলকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি বুঝতেছি না, আমারে ধরে আনছেন কিসের জন্য? সেটা বোঝানোর জন্যই তো নিয়ে আসছি। পারভিনের সাথে আপনার কী সম্পর্ক? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, ওদের সহযোগিতা করে কত করে পাইতেন? কি বলতেছেন স্যার? আমি সত্যি সত্যি বল, বলে কিভাবে বলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। জি স্যার বলতেছি। শেফালি আপা একদিন খুব রিকোয়েস্ট করে বললো একটা নাম্বার দিয়ে এই সিমটা যার নামে নিবন্ধন করা, তার ঠিকানাটা দিয়ে ডিটেলস দিয়ে। স্যার আমি দিয়েছিলাম, তারপর শেফালি আপা আমাকে একদিন তার বাসায় যেতে বলছিল। থ্যাংক ইউ রুবেল, তুমি আমাকে হেল্পটা না করলে আমি কাজটা করতে পারতাম না। আচ্ছা বাবা, বিষয়টা কিছু একটু বলো তো। আরে পারবেনকে ওই বুইরায় প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো। 7 বছরের বয়সগুলো ওরে কেন ডিস্টার্ব করবে? আরে বুড়াদেরই ঘুমতে বেশি হবে। ও আচ্ছা আপা, আজকে আমি উঠি। আরে বসো বসো, এই নাও এটা রাখো। এটা কিসের জন্য? তুমি যে আমাকে সিমের সমস্ত ডিটেলস দিচ্ছ, হ্যাঁ আর মাঝে মাঝে হেল্প করো, অবশ্যই। আর এই কথাগুলা তোমার আর আমার মধ্যে যেন থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি শেফা। স্যার এরপর থেকে আমি একটু লোভে পড়ে যাই। এ পর্যন্ত কতজনের ডিটেলস দিছিস? স্যার প্রায় 25-30 জন। তোদের সাথে আর কে কে আছে? স্যার আমি আর কাউকে চিনি না। পারবি না শেফালির ডিটেলসটা দে। স্যার অফিসে না গেলে তো তাদের ডিটেলস দিতে পারবো না। অসুবিধা নাই, তোর কলিগকে ফোন দিয়ে ডিটেলসটা দিতে বল। হ্যালো কবির সাহেব, আমি রুবেল বলছিলাম। আমি আপনাকে 2টো নাম্বার পাঠাবো মেসেজ দিয়ে, ওদের ডিটেলসটা একটু দিতে হবে। এমার্জেন্সি? হ্যাঁ ওই রকম। জি জি। নাম্বারটা পাঠা। স্যার 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে স্যার ওই শেফালি আর পারভিন ওরা দুইজন তো এক জায়গায় থাকে না। সেটা তোর ব্যাপার, আমার শেফালি আর পারভিনকে চাই। তোর অফিস জানে তোকে নিয়ে আসছি, জানলে কিন্তু তোর চাকরিটাকে কিছু থাকবে না। সেটা কি তুই চাস? স্যার যা জানি সব বলে দেবো। বল। আমার দয়া করে চাকরিতে যেন কোনো প্রবলেম না হয়, অফিসে যেন কিছু না জানি স্যার। ঠিক আছে, আমি দেখতেছি, তুই ওই ইয়াগুলো বলতে থাক, কি কি জানিস বল। স্যার ওই যে শেফালি তো কেটে গেছে ধোঁয়াশা, মোটামুটি মানসিক মুক্তি মিলেছে নাসিরের, কারণ এখন সে আসলেই ভুক্তভোগী পুলিশের কাছে। সেক্ষেত্রে মামলার তদন্ত প্রায় শেষ দিকে। জবানবন্দি থেকেই পুলিশ পেয়েছে প্রতারণার নতুন এক চক্র। এই চক্রে কে কি করতেন? প্রথমত বাবু, তিনি কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে। তিনি জানতেন কারা উচ্চবিত্ত এবং তাদের মধ্যে কারা মাঝবয়সী। সেই লিস্ট চলে যেত রুবেলের কাছে। রুবেল কাজ করতেন একটি মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে। সেখান থেকে তিনি বের করতেন ঠিক সেই ব্যক্তিদের ডিটেইল, এবং সেই ডিটেইলের যে লিস্ট, সেই লিস্ট চলে যেত শেফালির কাছে। শেফালি কি করত? সে সেখান থেকে আরও একটি শর্ট লিস্ট তৈরি করত, যেই শর্ট লিস্ট ধরে আসলে তারা এরকম কোনো গল্প তৈরি করতেন। এই গল্পের সবসময় সামনে থেকে
যিনি ভুক্তভোগীর অভিনয়টা করে গেছেন তিনি পারভিন। নাসিরের কাছে যিনি এসেছিলেন ফারিয়া হয়ে সমাজকর্মীর বেশে। এই পারভিনই বিভিন্ন সময় এর আগেও দেখা গিয়েছে অন্যান্য অনেকের কাছেই অন্য কোনো নাম ধরে অন্য কোনো গল্প নিয়ে নিজেই হাজির হয়েছেন। অন্যান্যগুলোর ক্ষেত্রে কখনোই তারা ধরাছোঁয়ার সামনেও আসতে পারেননি। হয়তোবা এই নাসিরের কেসেও এমনটাই হতো, কারণ এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জায়গাটি ছিল ধর্ষণের মতো অভিযোগ। মুক্তিপণ না মিললেও কোনো না কোনোভাবে ভুক্তভোগী যিনি নাসির তিনি হয়তোবা এমন অভিযোগ থেকে কখনোই মুক্তি পাবেন না। আর তা পেলেও তার যে সম্মান, সেই সম্মানের হানিটা তো হতোই। এবার গ্রেপ্তারের পালা কাদের? যে দুজন এখনো বাইরে, আর এই প্রতারণা চক্রের যে দুজনই মূল হোতা। টার্গেট শেফালি আর পারভিন। প্রশ্ন, বাবু আর রুবেল গ্রেপ্তারের পর আদৌ কি তারা ঠিকঠাক জায়গায় আছে নাকি পলাতক? দেখা যাক কি করে পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেফালি আপা আছে? জি আমি শেফালি। ও আচ্ছা। আসুন প্লিজ, বসুন প্লিজ। জি আমাকে রুবেল ভাই পাঠাইছে, আপনার নাম্বার বন্ধ তাই বললো সরাসরি বাসায় চলে আসতে। ও আচ্ছা, ভালোই হলো। আমার কাছে বেশ কয়েকজনের নাম্বার ও ডিটেলস আছে, যাদেরকে একবার হুমকি দিলেই 50 লক্ষ টাকা করে দিয়ে দেবে। আচ্ছা, তার মোবাইল নাম্বার আর ছবিটা দেখতে পারি? হ্যাঁ। পারবেন কোথায়? 1 মিনিট। পারভিনকে কোথায় পাবো? স্যার আমি কিছুই জানি না। শোনেন, আমার কথা শুনলে আপনি আর আপনার বোন বেঁচে যাবেন, আর না হয় মার্ডার আর প্রতারণার মামলাতে ফাঁসছেনি। আমি শুধু টাকা পয়সা লেনদেন করতাম স্যার, এছাড়া বাইরে আমি কিছুই জানি না। শোনেন, মিথ্যা বলে কোনো লাভ নাই। আপনার সব সহযোগী ধরা পড়ছে এবং স্বীকারও করছে, সো বলে ফেলেন। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। কিভাবে বলাতে হয় সেটা আমার ভালো জানা আছে। আচ্ছা স্যার, আমি সত্যিটা বলছি। টাকাটা বের করো। স্যার আমি কি করছি? আপনি আমাকে কেন নিয়ে আসছেন? কি করছেন সেটা না হয় পরেই বলছি, আগে বলেন নাসির খানের সাথে আপনার কি সম্পর্ক? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কোনো সম্পর্ক নেই তো ফাঁসালেন কেন? ওনাকে আমি ফাঁসাইনি, উনি আমাকে ধর্ষণ করছে। ও, নাসির খান আপনাকে ধর্ষণ করছে, আর বাকি 19 জন তারাও কি আপনাকে একই কাজ করেছে? হ্যাঁ, বাকি প্রতারণার মামলাগুলো কি করবেন? সেখান থেকে কীভাবে বাঁচবেন? কিছু লুকিয়ে লাভ নাই, আপনার বাকি সহযোগীরা সবাই ধরা পড়ছে। সো সব কিছু স্বীকার করেন, আপনার একটু হলেও সাজা কম হতে পারে। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমার কাছে ধর্ষণের মেডিকেল রিপোর্টও আছে। নাটক ভালোই সাজিয়েছেন, কিন্তু আপনার স্ক্রিপ্ট রাইটার সহ সবাই ধরাও পড়ছে এবং স্বীকারও করছে, বুঝছেন? বলে ফেলুন সব। বলছি স্যার, বলছি। আমরা বাবুর থেকে নাম্বার নিতাম, নিয়ে তাদের সাথে কথা বলতাম, দেখা করতাম, তারপর তাদের সাথে সেলফি তুলে
তাদের ডিটেলস দিয়ে তাদেরকে হুমকি দিতাম। আচ্ছা যদি টাকা দিতে রাজি না হতো তাহলে স্যার আমরা ধর্ষণের ফেক রিপোর্ট বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করতাম। একবারও কি ভাবছেন 50-60 বছরের বয়সের যে লোকগুলোর নামে আপনারা এই অপবাদগুলো দিতেন তাদের কি অবস্থা হতো? অনেকেই তো আত্মহত্যার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা আদালতে চার্জশিট দাখিল করব, বাকিটা আদালত দেখবে। শেষমেশ ধরা পড়ল এই চক্রের সবাই এখন কারাগারে বিচারের মুখে। এমন আরো কত চক্র থাকতে পারে যেখানে এখনো পর্যন্ত সত্যি সত্যি ধর্ষণের মামলার বিচার নিয়েই রয়ে গেছে প্রশ্ন। তার মধ্যে যারা এমন মিথ্যে বানোয়াট ধর্ষণ মামলার মতো, ধর্ষণের অভিযোগের মতো একটি চক্রের মুখে পড়ে যান, সেই ফাঁদ থেকে সবারই কি শেষমেশ মুক্তি মেলে? আর যদি মেলেও সেক্ষেত্রে এই মাঝখানের পুরোটা সময়ের যে সম্মানহানির দুশ্চিন্তা, এরই বা কি ক্ষতিপূরণ? দর্শক, আজ বিদায় নিচ্ছি ফাঁদ থেকে। দেখা হবে আবারও আগামী পর্বে অন্য কোনো রহস্যের উদ্ঘাটন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।